ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। ডোভার বিচ কবিতাটি হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের একটি উল্লেখযোগ্য কবিতা, একটি ঐতিহাসিক কবিতা, একটি হচ্ছে জনপ্রিয় কবিতা। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডের যতগুলো জনপ্রিয় কবিতা আছে তার মধ্যে অন্যতম একটা কবিতা হচ্ছে এই ডোভার বিচ। নট অনলি অফ ম্যাথিউ আর্নল্ড, এটা শুধু ম্যাথিউ আর্নল্ডেরই একটি জনপ্রিয় কবিতা না, এটা হচ্ছে একটা ভিক্টোরিয়ান পোয়েট্রি হিসেবেও খুব জনপ্রিয় একটি কবিতা ডোভার বিচ। এবং কবিতার নামটা খুব সুন্দর, ডোভার বিচ, খুব সুন্দর একটা নাম, উচ্চারণটা খুব সুন্দর। সব মিলে হচ্ছে এই কবিতাটা হচ্ছে একটি আলোচিত কবিতা। তো ডোভার বিচ কবিতার প্রথমে যদি আমরা টাইটেল বিশ্লেষণে আসি তাহলে আমরা এখানে দেখব যে ডোভার বিচ, ডোভার শব্দটি হচ্ছে একটি জায়গার নাম, আর বিচ মানে তো আমরা সবাই জানি সমুদ্র সৈকত। সো ডোভার বিচ আসলে একটা সমুদ্র সৈকতের নাম। এটা হচ্ছে ইংল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এই ডোভার বিচ, যেখানে মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের অবসর কাটানোর জন্য তারা গিয়ে থাকে। তো এই ডোভার বিচের আরেকটা ব্যাপার হচ্ছে, পরিচয় হচ্ছে যে ডোভার বিচটা আসলে হচ্ছে এমন একটা জায়গায় সেটার অবস্থান, সেটা হচ্ছে যে তার উল্টা পাশে, অর্থাৎ ডোভার বিচটা হচ্ছে ইংল্যান্ডের যে পাশটাতে, ঠিক তার উল্টা পাশে হচ্ছে ফ্রান্সের প্যারিস শহর অবস্থিত। অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখানে যে একটা চ্যানেল আমরা বলে থাকি ইংলিশ চ্যানেল, এই ইংলিশ চ্যানেলের পাশে ছোট্ট একটা মানে বিচ, যার নাম হচ্ছে ডোভার বিচ। তো আমরা ইংলিশ চ্যানেল সম্পর্কে সবাই মোটামুটি জানি যে ইংলিশ চ্যানেল আসলে কি। ইংলিশ চ্যানেল হচ্ছে দুইটা সমুদ্রের মাঝখান দিয়ে মানে হচ্ছে দুইটাকে একত্র করার জন্য ইংল্যান্ড এবং প্যারিসের মাঝখানে যে মানে চ্যানেল, বা যেটাকে আমরা চ্যানেল মানে প্রণালী বলে থাকি সাধারণত, বা খাল মানে খাঁটি বাংলায় খাল বলতে পারি। তো এই ধরনের ব্যাপারটার নামই হচ্ছে মানে এই চ্যানেল। তো এই চ্যানেলটা আসলে ইংলিশ চ্যানেল, এটা হচ্ছে মাঝখান দিয়ে চলে গেছে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওই পাশে প্যারিস এবং এই পাশে হচ্ছে লন্ডন, অর্থাৎ ইংল্যান্ডের লন্ডন শহর আর ওই পাশে হচ্ছে ফ্রান্সের প্যারিস শহর, এই দুই শহরের মাঝখানে এরকম হচ্ছে একটা জায়গা যার নাম হচ্ছে ডোভার বিচ। তো এই ডোভার বিচের মধ্যেই হচ্ছে মূলত এটা নিয়ে হচ্ছে কবিতা। আসলে যদিও কবিতার নাম ডোভার বিচ, তবে এখানে ডোভার বিচের সাথে আসলে মানে একটা কবিতার যে মেইন যে থিম, সেই থিমটার আসলে ব্যাপারে খুব বেশি একটা মানে হচ্ছে মিল নাই। তবে আমরা এখান থেকে হচ্ছে মানে ডোভার বিচ কবিতার মাধ্যমে অনেক কিছু হচ্ছে ওখানকার জানার চেষ্টা করব। তো দেখেন, আমরা এটা হচ্ছে আমাদের কবিতার টাইটেল বিশ্লেষণ করলাম। আর ম্যাথিউ আর্নল্ড সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতেই অনেক আলোচনা করেছি। তো ম্যাথিউ আর্নল্ডের এই কবিতাটা উপরের দিকে মনে হলো যে এটা একটা প্রকৃতির একটা বর্ণনা নিয়ে কবিতা হলো, আসলে এই কবিতার মধ্যেই এই ম্যাথিউ আর্নল্ডের যে আসল পরিচয়টা, সেই পরিচয়টা আসলে উঠে আসে। তো স্যার, আমরা কবিতাটা শুরু করার আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই কবিতা সম্পর্কে আমরা খুব সুন্দর একটা মানে হচ্ছে বাংলায় এই কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করব, এবং তারপরে হচ্ছে মূলত আমরা এখানে যাব, এই কবিতাটা পড়া শুরু করব। তো প্রথমে আমরা যে কথাটা বলতে পারি, এই কবিতাটা আসলে হচ্ছে ডোভার বিচ যে কবিতাটি ম্যাথিউ আর্নল্ড লিখেছিলেন, এটা হচ্ছে তার মানে অনেকেই মনে করেন যে এটা হচ্ছে তার হানিমুনে যাওয়ার পরে তিনি হচ্ছে এই কবিতাটি লিখেছিলেন, যেটার স্পষ্ট একটা প্রমাণ হচ্ছে আমরা কবিতার মাঝখানে পাই, যেখানে তিনি অন্য কাউকে আকর্ষণ করতেছিলেন, অন্য কাউকে তিনি ডাকতেছিলেন তার পাশে দাঁড়িয়ে সমুদ্র দেখার কথা এবং সমুদ্রের বিভিন্ন রকম কিছু তাকে দেখানোর কথা বলতেছিলেন। তো সেখান থেকে আসলে এটা স্পষ্ট বা ক্লিয়ার যে এটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ড তার হানিমুনে গিয়ে তিনি হচ্ছে এই কবিতাটি লিখেছিলেন। উল্লেখ্য, ম্যাথিউ আর্নল্ড হচ্ছে একজন কবি, পাশাপাশি তিনি হচ্ছে একজন এডুকেটর, অর্থাৎ একজন মানে শিক্ষার সাথে রিলেটেড একজন ব্যক্তি ছিলেন। মানে শিক্ষা দীক্ষার ব্যাপারে তিনি হচ্ছে এটাতে হচ্ছে এক ধরনের মানে জবের মতো তার এই পেশাটা ছিল, মানে শিক্ষা মানুষকে প্রদান করা, এরকম একটা ব্যাপারের সাথে তিনি জড়িত ছিলেন। তো ম্যাথিউ আর্নল্ড যখন হচ্ছে এই ডোভার বিচ নামে যে জায়গাটি, সেই জায়গাটিতে যখন তিনি তার এই হানিমুনের উদ্দেশ্যে যান, তখন তিনি রাত্রেবেলা এই ডোভার বিচের দিকে চেয়ে থাকেন, এবং ডোভার বিচের এই শান্তশিষ্ট একটা পরিবেশ দেখে তার মনে হচ্ছে খুব একটা ব্যাপার একটা হচ্ছে মনের ভিতর দাগ কাটে। সেই ব্যাপারটি হচ্ছে যে এই ডোভার বিচ যেমন শান্তশিষ্ট, ওই দূরের সমুদ্র শুধুমাত্র গর্জনটা দেখা যাচ্ছে, কিন্তু তার গর্জনটা ক্ষীণও শোনা যাচ্ছে। ঠিক ওই রকমই তার যুগের যে মানে ভিক্টোরিয়ান যুগের যে একটা ব্যাপার, যে রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, এই দুটার মধ্যে যে একটা পার্থক্য মানে বা এরকম একটা যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের কথাটাই তিনি হচ্ছে এই বিষয়টার সাথে মনে করেন। অর্থাৎ সমুদ্ররা যেমন দূর থেকে অনেক মানে একদম নীরব লাগে, ঠিক এরকম যেন তার ধর্ম, অর্থাৎ তার যে দেশের যে ধর্ম, সেই ধর্মটা যেন একদম চুপসে গেছে, অর্থাৎ এই রিলিজিয়ন হচ্ছে মানে নিচে পড়ে গেছে, আর সেখানে সায়েন্সের আধিপত্য বেড়ে গেছে, এরকম একটা বিষয়কে বোঝাচ্ছে। এবং সেই সাথে বোঝাচ্ছে যে এই ডোভার বিচটাকে যেমন মানে পূর্বে নদী যখন হচ্ছে মানে অনেক বেশি
অশান্ত ছিল তখন হচ্ছে নদী এইটাকে চারদিক দিয়ে শব্দ দিয়ে ঘিরে রাখতো, ঠিক রিলিজিয়নটাও ইংল্যান্ডকে এরকম চারদিক দিয়ে একটা বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু আস্তে আস্তে সেই বন্ধনটি আলগা হচ্ছে এবং আস্তে আস্তে রিলিজিয়নের যে প্রভাবটা, সেই প্রভাবটা হচ্ছে সমাজের মধ্যে থেকে খসে যাচ্ছে, অর্থাৎ সমাজটা হচ্ছে একটা বিশৃঙ্খলা অশান্তিতে পরিপূর্ণ হচ্ছে। এরকম একটা বিষয়কে তিনি তুলে ধরার চেষ্টা করছেন আমাদের এই কবিতাতে। তো এই ছিল মোটামুটি আমাদের কবিতার একটি প্রাথমিক ধারণা। তো বাকি আমরা যে কথাগুলো, সেই কথাগুলো কবিতার যখন টেক্সট করব, টেক্সটের মধ্যে আমরা এই কবিতাগুলো এই কথাগুলো আমরা কবিতার মধ্যে পেয়ে যাব। তো দেখেন আমরা শুরু করি। দ্য সি ইজ কাম টু নাইট, আজকের সাগরটি অনেক বেশি শান্ত। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার, এবং স্রোত পরিপূর্ণ স্রোত, অ্যান্ড মুন লাইজ ফেয়ার, এবং যেখানে চাঁদ খুব সুন্দর একটা আকার ধারণ করেছে। অর্থাৎ তিনি ডোভার বিচের শান্ত পরিবেশ দেখে যেটি বলতেছেন যে আজকের স্রোতটা একদম পরিপূর্ণ, নদীর যে স্রোত, সেই স্রোতটা পরিপূর্ণ, এবং মন চাঁদ যে সেটা অনেক বেশি সুন্দরী, অনেক বেশি সুন্দর সেই দিনের রাতের চাঁদটা। আপন দ্য স্ট্রেটস, এবং এটা একটা গভীর পানির উপরে, অর্থাৎ একটা বিস্তৃত পানির উপর। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট, এই যে ফ্রেঞ্চ কোস্ট ফ্রান্সের, আমরা আগেই বলছি যে ডোভার বিচের অন্য ভাষা ফ্রান্স, এবং ফ্রান্সের যে কোস্ট অর্থাৎ তার যে উপকূল, সেই উপকূলের যে আলো সেটা এই পানির মধ্যে, দীর্ঘ একটা পানি, একটা লম্বা একটা পানির মধ্যে এই আলোটি পড়তেছে, গভীর একটা পানির মধ্যে। গ্লিমস ইজ গন, এবং এই যে নদীটি, সেই নদীর যে একটা গ্লিমস অর্থাৎ জলজলে ভাব, সেটা চলে গেছে। দ্য ক্লিফস অফ ইংল্যান্ড ইস্টার্ন, এবং এর মধ্যে হালকা আলোতে যেটা দেখা যাচ্ছে সেটা ইংল্যান্ডের যে ক্লিফস, চূড়াগুলি, সেই চূড়াগুলি দেখা যাচ্ছে। অর্থাৎ ওই পাশে ডোভার বিচের যে আলোটা যখন পানিতে পড়তেছে, তখন পানির যে একটা গ্লিমস, একটা চকচকে জলজলে ভাব, সেটা যেন নাই। অর্থাৎ নদীটা খুব শান্ত, এবং এই যে ইটা আর লাইটটা, সেই লাইটটা ইংল্যান্ডের যে পাহাড়, ক্লিফস, চূড়া, বিভিন্ন পাহাড়ের চূড়া, সেগুলোর মধ্যে পড়ে গেছে। গ্লিমারিং অ্যান্ড ভেস্ট, এবং এই পাহাড় চূড়াগুলো গ্লিমারিং করতেছে, জলজল করতেছে, এবং এটা বিশাল দেখা যাচ্ছে আউট ইন দ্য ট্রাঙ্কুইল বে, এবং এটা এরকম একটা শান্ত সাগরের মধ্যে এটাকেই শুধু দেখা যাচ্ছে। তো এখানে আসলে ট্রাঙ্কুইল বে শান্ত যে উপসাগর কথা বলছে, বে উপসাগর। তো এরকম শান্ত উপসাগর, অর্থাৎ তার সামনে ডোভার বিচের সামনে যে সাগরটি, উপসাগরটি আছে, সেটি একদম ঠান্ডা। কাম টু দ্য উইন্ডো, তখন তিনি কাউকে বললেন, ওই যে আমরা যেটা বললাম যে তিনি কাউকে সম্বোধন করতেছেন, বলতেছেন যে কাম টু দ্য উইন্ডো, জানালায় আসো। সুইট ইজ দ্য নাইট এয়ার, রাতের আকাশ, রাতের বাতাস কত সুন্দর। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, শুধু চারদিকে যেটা দেখা যাচ্ছে সেটা ফিনকি পরা আলো। অর্থাৎ হয়তো রাতের সব কিছু দেখা যাচ্ছে না, কিন্তু রাতের যে আলোটা সেটা যেন ফিনকি দিয়ে চারদিকে ছড়িয়ে গেছে। হোয়ার দ্য সি মিটস, যেখানে সাগরটি মিটস করেছে, অর্থাৎ দেখা করেছে বা মিলিত হয়েছে। দ্য মুন ব্যালেন্সড ল্যান্ড, চন্দ্রালোকিত সাদা যে ভূমি, সেই ভূমির সাথে, অর্থাৎ এই চাঁদের আলোটা পড়ে যেন চারদিকে একদম সাদা হয়ে গেছে, এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, এবং সেই পরিবেশের কথাই তিনি বলতেছেন। লিসেন, শোনো। ইউ হিয়ার দ্য গ্রাটিং রোয়ার, তুমি শুনতেছো গ্রাটিং ওয়ার, গর্জন একটা শব্দ, রোয়ার তর্জন গর্জন একটা শব্দ শুনতেছো। এটা তার পাশে যে থাকা লোক, সেই লোককে বলতেছে যে শোনো, ওই যে শোনা যাচ্ছে গ্রাটিং, গর্জন, গ্রাটিং একটা তীব্র একটা গর্জন। অফ পেবলস, পাথরের। হুইজ দ্য ওয়েভস ড্রোব্যাক, যেটা যে ওয়েভ অর্থাৎ স্রোত, যেটাকে ঢেউ, যেটাকে নিয়ে যাচ্ছে পাথরগুলোকে। অ্যান্ড ফিলিং, এবং সেগুলোকে নিক্ষেপ করতেছে, দূর জায়গায় নিক্ষেপ করতেছে। অ্যাট দেয়ার রিটার্ন, এবং যখন তারা আবার ফিরে আসতেছে ঢেউগুলো। আপ দ্য হাই স্ট্রেন, এটা উঁচু তীরভূমির উপর, এটা অনেক জোরে আশ্রয় করতেছে। বিগিন, এটা শুরু হচ্ছে। সিজ, শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন বিগেন এগেন, এবং তারপর আবার নতুন করে শুরু হচ্ছে। তো এরকম আমরা একটা শান্তশিষ্ট, এবং তার মধ্যে হালকা একটা একটা সাগরকে দেখতেছি আমরা। এরকম একটা সাগর আমাদের চোখের সামনে একটা ছবির মাধ্যমে লেখক আমাদের সামনে প্রকাশ করেছেন। উইথ ট্রেমুলাস ক্যাডেন্স, এবং এইটা একটা ক্যাডেন্স, কাঁপা কাঁপা একটা ছন্দ নিয়ে, স্লো, আস্তে আস্তে। অ্যান্ড ব্রিং, এবং নিয়ে আসতেছে দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন, এখানে একটা ইটার্নাল নোট, একটা চিরন্তন একটা নোট অফ স্যাডনেস, স্যাডনেস নিয়ে আসতেছে ইন এটাতে। সফোক্লিস লং অ্যাগো, সফোক্লিস অনেক পূর্বে হার্ড ইট অন দ্য এজিয়ান সি, এবং
লেখক হচ্ছে এইবারে তিনি এই স্টেঞ্জাতে হচ্ছে একটু পিছনের দিকে চলে গেলেন, অর্থাৎ নস্টালজিয়া হয়ে গেলেন, এবং সেই নস্টালজিয়ায় তিনি বলা শুরু করলেন যে সফোক্লিস লং অ্যাগো, সফোক্লিস অনেক পূর্বে হার্ড ইট, এটা শুনেছিল অন দ্য এজিয়ান সাগরের তীরে দাঁড়িয়ে। এজিয়ান হচ্ছে গ্রিক এবং তুর্কি যে দেশটা ছিল, মানে ট্রয়, তার মাঝখানে একটা সাগর। তো বলতেছে যে সফোক্লিসও শুনেছিল অনেক দিন পূর্বে এজিয়ান সাগরের তীরে দাঁড়িয়ে, অ্যান্ড ইট ব্রড, এবং এটা তাকে নিয়ে এসেছিল ইনটু হিজ মাইন্ড, মানে তার মনে, দ্য টার্বিট এলোমেলো অ্যাপ অ্যান্ড ফ্লো, মানে উজান ভাটা, অর্থাৎ তার মনটাকে এলোমেলো করে দিয়েছিল এই যে মানে একটা স্রোত, সেই স্রোতটা ঠিক সেরকম করেই যেন হচ্ছে আমাদের আজকের যে কবি ম্যাথিউ আর্নল্ড, তাকেও যেন এইভাবে হচ্ছে আজকের এই ঢেউ, এই সাগর যেন তাকে ঠিক সেই আগের কথা মনে করে দিচ্ছে, অফ হিউম্যান মিজারি, মানুষের কষ্টকে এটা মনে করিয়ে দিচ্ছে, উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড অফ এ থট, এবং আমরা এই সবগুলো খুঁজে পাচ্ছি এরকম একটা থট, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে, হিয়ারিং ইট, আমরা এটা শুনতেছি বাই দিস ডিস্টেন্ট নর্দার্ন সি, মানে ওই দূরের উত্তরের যে সাগর, সেই সাগর থেকে যেন আমিও এটা শুনতেছি, অর্থাৎ তার পাশের জনকে মানে এই করে সে মিন করে বলতেছে যে আমরাও শুনতেছি এরকম একটা দূরের সাগরের একটা ঢেউ হচ্ছে আমরা শুনতেছি। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মানে যেন একটা পূর্বের কোনো একটা গোল্ডেন মেমোরি, পূর্বের কোনো একটা গোল্ডেন স্মৃতিকে হচ্ছে মনে করার চেষ্টা করতেছেন। তো এইখান থেকে আমরা বাস্তবে বলতে পারি তিনি আসলে তার ধর্মের কথা বলেছেন, যে এই ধর্মটা একসময় হচ্ছে তাদেরকে এত আনন্দ, এত হচ্ছে একটা ভালো একটা জায়গায় রাখতো, কিন্তু এটা যেন দিন দিন আস্তে আস্তে আজকে এই পরিস্থিতিতে শান্ত হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে, যেটা তার কাছে খুব বেশি ভালো মনে হচ্ছে না। দ্য সি অফ ফেইথ, এবং এই যে সি অফ ফেইথ মানে বিশ্বাস, অর্থাৎ এজ অফ ডাউট অ্যান্ড ফেইথের যে ব্যাপারটা ভিক্টোরিয়ান এজের, সেইটার যে একটা পতন, সেটা হচ্ছে এই কবিতাতে দেখানো হচ্ছে। এবং এখানে আইসা আমরা এই ব্যাপারটা হচ্ছে একদম ক্লিয়ার হচ্ছে, দ্য সি অফ ফেইথ, অর্থাৎ বিশ্বাসের যে সমুদ্র, ওয়াজ ওয়ান্স, যেটা একসময় ছিল টু পরিপূর্ণ, অ্যাট দ্য ফুল একদম পরিপূর্ণ, অ্যান্ড রাউন্ড আর্থ শোর, এবং পৃথিবীর চারপাশে যেটা পরিপূর্ণভাবে ছিল চারদিক দিয়ে, লে লাইক দ্য ফুলস অফ এ ব্রাইট গ্রিডল ফার, এটা যেন আজ দুমড়ে মুচড়ে গেছে, একদম দুমড়ে মুচড়ে গিয়ে যেন শান্ত হয়ে শুয়ে আছে। বাট নাও আই অনলি হিয়ার, কিন্তু আমি এখন শুধুমাত্র শুনি ইটস মেলানকলি, এর কষ্ট, এর ব্যথা, লং উইথড্রয়িং রোয়ার, এবং আমি শুনি এর হচ্ছে মানে হচ্ছে কী বলে যে উইথড্রয়িং ওয়ার, মানে এর যে আস্তে আস্তে যে গর্জনটা কমে যাওয়া, সেটা যেন আমি শুনতেছি দীর্ঘ মানে কাল থেকে এবং দূরে থেকে, অর্থাৎ আস্তে আস্তে যেন এই যে মানে তার যে স্রোত, মানে তার যে একটা তেজ, সেই তেজটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। রিট্রিটিং দ্য ব্রেথ, এবং রিট্রিটিং মানে হচ্ছে ভেঙে পড়া, বিশ্বাস মানে নিঃশ্বাসটা ভেঙে পড়তেছে, অফ দ্য নাইট ওয়াইন্ড, রাতের বাতাসের, ডাউন দ্য ভেস্ট এজেস ডিয়ারার, এবং এই যে ডিয়ারার প্রিয়, এখান থেকে আস্তে আস্তে এটা ভেস্ট এজেস ডিয়ারার, এইভাবে অ্যান্ড নেকেড সিঙ্গেলস অফ দ্য ওয়ার্ল্ড, এবং এটা পৃথিবীরই একটা ঘা হিসেবে, পৃথিবীর একটি আঘাত হিসেবে দেখা দিচ্ছে। অর্থাৎ এভাবে ধর্মের এই সি অফ ফেইথ, বিশ্বাসের সমুদ্র ভাঙার ফলে যেটা হচ্ছে আস্তে আস্তে পৃথিবীর বুকে যেন একটা ঘায়ের জন্ম নিচ্ছে, পৃথিবীর বুকে যেন একটা আঘাতের জন্ম দিচ্ছে। লাভ লেট আস বি ট্রু, ওয়ে ভালোবাসা সত্য হও, টু ওয়ান অ্যানাদার, একে অপরের প্রতি, ফর দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জন্য, হুইচ সিমস, যেটা মনে হয়, টু লাই বিফোর আস, আমাদের দিকে শুয়ে আছে, লাইক এ ল্যান্ড অফ ড্রিমস, স্বপ্নের একটি পৃথিবী হয়ে। অর্থাৎ তিনি হচ্ছে মানে এই পৃথিবীকে বলতেছেন যে এই যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি যেন কী করা হয়, পরিবর্তন করে, এই জন্য তিনি পৃথিবীকে বলতেছেন যে আমাদের সামনে একটা স্বপ্ন আছে, একটা স্বপ্ন অবস্থিত আছে, সো ভেরিয়াস, এটা অনেক বেশি ভেরিয়াস, বৈচিত্র্য, সো বিউটিফুল, অনেক বেশি সুন্দর, সো নিউ, অনেক বেশি নতুন, হ্যাথ রিয়েলি নাইদার জয়, এটার আসলেই কোনো জয় নেই, আনন্দ নেই, নর লাভ, এতে কোনো ভালোবাসাও নাই, নর লাইট, অথবা এখানে কোনো আলো নাই। তো এটা যেটা বলা হচ্ছে যে পৃথিবীটা একসময় ভালোবাসা পরিপূর্ণ হলো, এই যে ফেইথ মানে ফেইথের যে ঘাটতি, অর্থাৎ ফেইথ যে না থাকার জন্য, মানে ভিক্টোরিয়ান যুগে এই যে সায়েন্স বা ধর্মের মানে হচ্ছে কমে যাওয়ার ফলে, ধর্মের প্রভাব কমে যাওয়ার ফলে পৃথিবীতে এখন যেন সবই আছে, কিন্তু সেখানে আনন্দ নেই, সেখানে ভালোবাসা নেই, এবং সেখানে হচ্ছে কোনো লাইট, আলো নেই। নর সার্টিটিউড, আবার এখানে কোনো নিশ্চয়তাও নাই, নর পিস, কোনো শান্তিও নাই, নর হেল্প ফর পেইন, আবার হচ্ছে এখানে মানে কষ্টের জন্য, দুঃখের জন্য, ব্যথার জন্য কোনো সাহায্যও কেউ করে না। অ্যান্ড উই আর হিয়ার্স
অ্যাজ অন এ ডার্কলিং প্লেন, এবং আমরা যেন একটা ডার্কলিং অন্ধকার সমতলে আস্তে আস্তে ডুবে যাচ্ছি, সুইফট উইথ এ কনফিউজড অ্যালার্মস অফ স্ট্রাগল অ্যান্ড ফ্লাইট, এবং আমরা আস্তে আস্তে হচ্ছে ভেসে যাচ্ছি কনফিউজড অ্যালার্ম, একটা মানে সংঘাত, অর্থাৎ যেটা আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে এরকম একটা সতর্কতায় অফ স্ট্রাগল অ্যান্ড ফ্লাইট, সংগ্রাম এবং যাত্রায় হয়ার, যেখানে ইগনোরেন্ট আর্মিজ ক্লাস বাই নাইট, মানে অজ্ঞ যে আর্মিসরা সৈন্যরা যারা হচ্ছে রাতের আধারে যুদ্ধ করতেছে। অর্থাৎ আস্তে আস্তে যেন এই প্যারা থেকে এই পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে পৃথিবীটা একসময় ভালোবাসায় পরিপূর্ণ ছিল, অনেক বেশি মানে সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে এই পৃথিবীটা যেন সব কিছু সমৃদ্ধ হচ্ছে, অর্থাৎ বিজ্ঞান সব কিছুকে সমৃদ্ধ করলেও আস্তে আস্তে এখানকার যে আনন্দ, এখানকার যে ভালোবাসা, এখানকার যে লাইট, সব কিছুই যেন চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে এখানে যেটা একটা নিশ্চয়তা নেমে মানে নাই, যেখানে কোনো শান্তি নাই, যেখানে কোনো মানে ব্যথার জন্য কোনো সাহায্য নেই, অর্থাৎ আস্তে আস্তে আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি। আস্তে আস্তে যেটা হচ্ছে যে মানুষ হচ্ছে মিথ্যার জন্য যুদ্ধ করতেছে, মিথ্যার জন্য ফাইট করতেছে, মিথ্যার জন্য মানুষ স্ট্রাগল করতেছে। তো স্যাররা এই ছিল আমাদের হচ্ছে এই কবিতাটি, মানে এখানেই হচ্ছে এই কবিতাটিতে আমাদের এইভাবেই মানে হচ্ছে প্রথমে ডুবার বিচ নামক একটা বিচের শান্তশিষ্ট পরিবেশ বর্ণনা করা হয়, এবং ওই পরিবেশের সাথে তুলনা করেই শেষ পর্যন্ত আমাদের হচ্ছে এই ঘটনাটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া হয়, এবং সেটাকে বলা হয় যে আসলে এই শান্ত ভাবের মতোই আমাদের ধর্মটাও একটা শান্ত হয়ে গেছে, এবং আমরা দিন দিন হচ্ছে মানে আরও বেশি অশান্তিতে পতিত হচ্ছি, এবং আমাদের যে একটা মানে ফেইথের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা আস্তে আস্তে ঘটে যাচ্ছে এবং কমে যাচ্ছে, এবং এইভাবেই তিনি হচ্ছে তার কবিতাটি শেষ করলেন।